নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ বন্ধুরা, তো একটু মানিয়ে নেবেন দয়া করে। একটু থামুন বন্ধুরা। আজ যদি আপনি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গে সরকার বদলে গেছে মানে রাজনীতিও বদলে গেছে, তাহলে আমি বলছি আপনি সবচেয়ে বড় ভুল করছেন। কারণ এই মুহূর্তে আপনার চোখের সামনে একটা এত বড় নোংরা খেলা চলছে, যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। জানেন সেই খেলাটা কি? যারা গত 10-15 বছর ধরে এই রাজ্যের সাধারণ মানুষের বুকের ওপর দিয়ে ক্ষমতার গাড়ি গড়িয়ে গেছে, যারা নিয়োগ দুর্নীতিতে গরিব ছেলে মেয়েদের স্বপ্নকে বেচে দিয়েছে, যারা সন্দেশখালিতে মা বোনেদের আর্তনাদের সময় মুখে কুলুপ এঁটে বসেছিল, তারা আজ হঠাৎ করে ভালো মানুষ হয়ে গেছে। তারা আজ টেলিভিশনের পর্দায় এসে বলছে, আমরা তো জানতাম না, আমরা বুঝতাম না, আমরা আসলে ভেতরে ভেতরে অনেক কষ্টে ছিলাম। আর সবচেয়ে বড় আঘাতটা কোথায় জানেন? নতুন শাসক দল সেই নোংরা হাতগুলো দুহাত বাড়িয়ে ধরতে যাচ্ছে। এই কলুষিত মুখগুলোকে ভালো তৃণমূলের তকমা দিয়ে নিজেদের কোলে বসাতে যাচ্ছে। যে বিজেপি বলেছিল পার্টি উইথ আর ডিফারেন্স, যে বিজেপি বলেছিল বাংলায় আমরা পরিবর্তন আনবো, সেই বিজেপি কি আজ সেই পুরনো নর্দমার জলে ডুব দিতে চলেছে? আজ আমি কোনো রাগ ঢাক নেই, কোনো ভদ্রতার মুখোশ নেই। আজ একদম খোলা তরোয়ার নিয়ে আমি মাঠে নেমেছি। কারণ এই প্রশ্নগুলোর জবাব যদি আজ না দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আবারও একবার ঠকে যাবে, আরো একবার স্বপ্ন দেখবে, আর আরো একবার ঘুম ভেঙে দেখবে সবকিছু একই রয়ে গেছে, শুধু ক্ষমতার চেয়ারে বসা মানুষগুলো বদলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ মুখোশ ছেঁড়ার সময় এসেছে। একটার পর একটা মুখোশ, একজনের পর একজনের মুখোশ আজ খোলা হবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরুই করা যাক। আমাদের দেশে একটা অদ্ভুত অভিশাপ আছে। এই অভিশাপের নাম হলো আমরা ভুলে যাই। আমাদের স্মৃতিশক্তি হলো ঠিক গজনী সিনেমার আমির খানের মতো। 15 মিনিট পরেই আমরা নতুন করে শুরু করি। পুরনো ক্ষত, পুরনো অপমান, পুরানো বিশ্বাসঘাতকতা সবই যেন মুছে যায়। আর এই দুর্বলতাটাই রাজনীতির সুবিধাবাদীরা যুগের পর যুগ ধরে ব্যবহার করে আসছে। একটু পেছনের দিকে যাই চলুন। 2011 সালে যখন বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটলো, তখনও একই ঘটনা হয়েছিল। বামফ্রন্টের অনেক নেতা যারা ব্লকে ব্লকে রাজত্ব করতেন, যারা তৃণমূল কর্মীদের উপরে অত্যাচার করেছিলেন, তারা রাতারাতি তৃণমূলের পতাকা হাতে নিলেন। তাদের অনেককেই কিন্তু তৃণমূল বুকে টেনে নিল। ফলাফল, সেই অত্যাচারীরা শুধুমাত্র জামা বদলালো, ভেতরের মানুষটা একই রকম থেকে গেল। আজ 2026 সালে ইতিহাস কি আবার সেই একই বৃত্তেই ঘুরছে? বন্ধুরা, রাজনীতিতে একটা কথা আছে, পাওয়ার কোরাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। কিন্তু বাংলার রাজনীতিতে আরো একটা সত্য আছে, যেটা কোনো বইতে লেখা নেই। হারা দলের নেতা মানে নতুন দলের খোঁজে নেতা। তো প্রশ্ন হলো, এই চিরন্তন সত্যের বাইরে কি বিজেপি সরকার যেতে পারবে? নাকি ক্ষমতার ভার একবার কাঁধে পড়লেই নীতি আদর্শের কথা আস্তে আস্তে পেছনের সিটে চলে যায়? বিজেপির নেতারা বলে থাকেন আমরা পার্টি উইথ আর ডিফারেন্স। বেশ, তাহলে এই পার্থক্যটা এখন প্রমাণ করার সময় এসছে। কারণ যে মুহূর্তে আপনি একজন দুর্নীতিগ্রস্ত সুবিধাবাদী নেতাকে ভালো বলে মাথায় তুলবেন, সেই মুহূর্ত থেকেই আপনার ডিফারেন্স শেষ হয়ে যাবে। বাংলার মানুষ এই পার্থক্যটাই দেখতে চায়। মানুষ দেখতে চায় সত্যি কি কিছু বদলাবে, নাকি শুধু মাথার ওপরকার ছাদের রংটুকু বদলে যাবে, ভেতরের পচা কাঠামোটা ঠিক সেই একই পচা থাকবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথা কিন্তু প্রায়ই বলেন, ক্রোনোলজি সমঝিয়ে। আজ সেই একই ক্রোনোলজির অস্ত্র দিয়ে এই তথাকথিত ভালো তৃণমূলের বিবেক জাগ্রত হওয়ার ক্রোনোলজিটা একটু বিশ্লেষণ করেই দেখি তাহলে। ক্রোনোলজি নাম্বার 1, নিয়োগ দুর্নীতি সময়কাল। কোটি কোটি টাকার বিনিময় গরিব ঘরের ছেলে মেয়েদের চাকরির স্বপ্ন বেচা হয়েছিল। শিক্ষক নিয়োগে, পুলিশ নিয়োগে, গ্রুপ ডি পদে সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছিল। এই সময় এই তথাগত ভালো নেতারা কোথায় ছিলেন? তাদের বিবেক কি সেই সময় একটাও কথা বলেছিল? একটাও প্রতিবাদ করেছিলেন তারা? একটা সভায় উঠে দাঁড়িয়ে বলেছিলেন কি যে এটা ঠিক হচ্ছে না? ক্রোনোলজি নম্বর 2, সন্দেশখালী কাণ্ড। মা বোনদের ওপর অকথ্য অত্যাচারের খবর যখন গোটা দেশ শুনছে, আদালত যখন উদ্বিগ্ন, মানুষ যখন রাস্তায় নেমেছে, তখন এই মহাজ্ঞানী নেতারা ঠিক কোথায় ছিলেন? টিভির সামনে বসে কি বলেছিলেন? তখন কিন্তু এই নেতারা দলের লাইন ধরে কি বলেছিলেন? এটা বিজেপির চক্রান্ত, এটা সাজানো নাটক। ক্রোনোলজি নম্বর 3, আরজিকর কাণ্ড। একজন তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হলো,
হাসপাতালের ভেতরে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জেগে উঠলো। রাতের পর রাত মানুষ রাস্তায় জেগে আন্দোলন করলো, রাত দখল করে আন্দোলন ছড়িয়ে পড়লো দেশের অন্যান্য রাজ্যগুলিতে। সেই সময় এই ভালো নেতারা কি করছিলেন? কতজন সরাসরি বলেছিলেন আমি এই সরকারের পক্ষে বলবো না? কতজন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন? ক্রোনোলজি নম্বর 4, ভোট প্রচার। 2026 সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট নিয়ে প্রচার করলেন, রোড শো করলেন, মানুষের দরজায় গিয়ে ভোটও চাইলেন তৃণমূলের প্রতীকে, জিতলেন, বিধানসভায় গিয়ে বিধায়ক হিসেবে শপথও নিয়ে নিলেন। ক্রোনোলজি নম্বর 5, ফলাফল বেরোলো, দল হারলো, ক্ষমতা গেল, পরিস্থিতিটা বুঝলেন, আর ঠিক তখনই একদম সেই মুহূর্ত থেকেই আপনাদের বিবেক জাগ্রত হলো। হঠাৎ আপনাদের মনে পড়লো যে এতদিন আপনারা ত্রাস আর ভয়ের মধ্যে ছিলেন। হঠাৎ মনে পড়লো যে দলের ভেতরে অনেক অন্যায় হতো। কি অদ্ভুত এই বিবেক, তাই না বন্ধুরা? যখন দুর্নীতি হচ্ছিল বিবেক ঘুমিয়েছিল, যখন অত্যাচার হচ্ছিল তখনও আপনাদের বিবেক একেবারে ঘুমিয়েছিল, যখন নির্বাচনের প্রচার করেছিলেন তখনও আপনাদের বিবেক ঘুমিয়েছিল, যখন বিধায়ক হিসেবে শপথ নিলেন তখনও কিন্তু আপনাদের বিবেক ঘুমিয়েছিল। আর যেই মাত্র দল হারলো বিবেক হঠাৎ লাফ দিয়ে উঠে বসলো। এই বিবেককে বলে সুবিধাবাদিতা, এই ধরনের বিবেককে বলে মেরুদণ্ডহীনতা, এই বিবেককে বলে ক্ষমতার পেছনে দৌড়ানোর আরেকটা নাম। এবার একটু নির্দিষ্ট করে নাম ধরে কথা বলা যাক, কারণ এই রাজনৈতিক দিগবাজির খেলায় কিছু মুখ এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়। প্রথমে আসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়। ইনি বাংলার রাজনীতিতে একটা অন্য রেকর্ড গড়েছেন, এমন একটা রেকর্ড যেটা অনায়াসে গিনিস বুকে কিন্তু নাম তুলতে পারে। তা কি সেই রেকর্ড বন্ধুরা? এই ঋতব্রত ভট্টাচার্য নিজে কোনোদিন দল ছাড়েন না, দলই ওনাকে লাথি মেরে বের করে দেয়। এবং এই কাজ শুধু একটা দল নয়, দুটো দল করেছে। সিপিএম এই দলটা ওনাকে বড় করেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল, সর্বভারতীয় মঞ্চে পরিচিতি দিয়েছিল। ফল কি হলো? বহিষ্কার। সিপিএম থেকে বহিষ্কৃত হলেন, তারপর তৃণমূলে এলেন। আর তৃণমূলে আসার পর ওনার কীর্তিকলাপ দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্ণনা করতে গিয়ে একদিন উনি বলেন মমতাজির মধ্যে লেনিনকে দেখতে পাচ্ছি। কোথায় লেনিন? রুশ বিপ্লবের জনক, মার্ক্সবাদের প্রয়োগকারী, শ্রেণী সংগ্রামের মূর্ত প্রতীক। কিন্তু এখানেই শেষ নয়, আরেকদিন এই একই মানুষকে বললেন মমতাজি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর উত্তরসূরি, ভক্তিবাদের পথিকৃৎ, প্রেম এবং ভক্তির অবতার। এই দুটো বক্তব্যের মধ্যে কতটা দূরত্ব সেটা একটু ভাবুন। একদিকে রাশিয়ার মার্ক্সবাদী বিপ্লবী, অন্যদিকে বাংলার বৈষ্ণব সাধক। দুটোকে এক জায়গায় মেলানোর অসাধারণ ক্ষমতা শুধু এই ঋতব্রত মানুষটারই আছে। বন্ধুরা, এটাকে বলে রাজনৈতিক চাটুকারিতার সর্বোচ্চ শিখর। আর আজকে 2026-এর মে মাসে ক্ষমতা হাতছাড়া হওয়ার মাত্রই সেই মমতাকে পদাঘাত করতে ওনার একটুও সময় লাগলো না। যে মমতা এতদিন লেনিন ছিলেন, যে মমতা চৈতন্যদেবের উত্তরাধিকারী ছিলেন, আজ হঠাৎ সবকিছুই ভুল প্রমাণ হয়ে গেল। এটাকে আমরা কি বলবো বন্ধুরা? নীতি, বিবেক, নাকি এটাকে বলে নিখাত সুবিধাবাদ? আপনারাই কমেন্টে জানান। এটাকে বলে ক্ষমতার মধু যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ চাটা, আর মধু শেষ হয়ে গেলে মৌচাক ছেড়ে লম্পট দেওয়া। এবার আসা যাক সন্দীপন সাহার প্রসঙ্গে। এই সন্দীপন সাহার ব্যাপারটা একটু বেশি আগ্রহজনক কাহিনী, কারণ এখানে শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবারের রাজনৈতিক ইতিহাস জড়িত। ওনার বাবা স্বর্ণকমল সাহা ছিলেন একজন এন্টালির বিধায়ক, তৃণমূলের বিশ্বস্ত মুখ। 2016 সালের নির্বাচনে একটা ঘটনার কথা মনে করিয়ে দেই আপনাদের। সেই ভোটে অনেক বুথে বিরোধী দলের কোনো এজেন্টই ছিল না, বুথ দখলের ব্যাপক অভিযোগ উঠেছিল। কিন্তু সেই বুথের সামনে দাঁড়িয়ে স্বর্ণকমল সাহা গর্বের সাথে বললেন দেখুন কত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। যখন বিরোধী দলের এজেন্টই নেই তখন অবশ্যই ভোট শান্তিপূর্ণ হবে। এই শান্তির সংজ্ঞাটা একটু আলাদা, তাই না বন্ধুরা? এই ইতিহাসের উত্তরসূরি সন্দীপন সাহা মায়ের ছেড়ে যাওয়া কাউন্সিলর আসনে কাউন্সিলর হলেন, বাবার রাজনৈতিক পরিচিতির সুবাদে বিধায়ক হলেন, দলের টিকিটে ভোট করলেন, জিতলেন, শপথ নিলেন। আর এখন বলছেন এতদিন নাকি ভয়তে তৃণমূল করতেন। ভয়ের চোটে টিকিট নিলেন, ভয়ের চোটে প্রচার করলেন, ভয়ের চোটে জিতেও এলেন, আবার ভয়ের চোটে শপথও নিয়ে নিলেন। এত ভয় ছিল বন্ধুরা, তবুও একটা কাজও বাদ দিলেন না। এই যুক্তি দিয়ে কি বন্ধুরা কেউ কাউকে বোকা বানাতে পারে? তবে বন্ধুরা এই যুক্তি দিয়ে তাদেরকেই বোকা বানানো সম্ভব যাদের স্মৃতিশক্তি সত্যি সত্যি গজনী সিনেমার আমির খানের মতো। এবার একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যাক এই ভালো তৃণমূল তত্ত্বটা আসলে কি। কারা এই ভালো তৃণমূল? এরা হলেন সেই বিধায়ক বা নেতারা
যারা তৃণমূলে থাকাকালীন কখনো কোনো বড় দুর্নীতিতে সরাসরি ধরা পড়েননি বা যারা একটু কম দৃশ্যমান দুর্নীতি করেছেন, অথবা যারা অন্তত কাগজে কলমে পরিষ্কার ভাবমূর্তি বজায় রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু সরাসরি দুর্নীতিতে না জড়ানো মানেই কি ভালো হওয়া? কেউ যদি দুর্নীতি হতে দেখেছেন, চুপ থেকেছেন, প্রতিবাদ করেননি, তিনি কি ভালো? যদি কেউ অত্যাচার হতে দেখেছেন কিন্তু দলের কথা ভেবে মুখ খোলেননি, তিনি কি ভালো হতে পারেন? একেবারেই নয়, তিনি কোনোভাবেই ভালো হতে পারেন না। তিনি হলেন সুবিধাবাদী নীরবতার অংশীদার। আর এই সুবিধাবাদী নীরবতাই হলো সবচেয়ে বিপজ্জনক রাজনীতি। কারণ বন্ধুরা, প্রকাশ্য দুর্নীতিকে মানুষ চিনতে পারে, কিন্তু এই নীরব সহযোগিতাকে মানুষ পরিষ্কার রাজনীতি বলে ভুল ভেবে বসে। এখন যদি বিজেপি এই ভালো তৃণমূলদেরকে গ্রহণ করে, তাহলে আরেকটা জিনিস ঘটবে। প্রথমত, বিজেপির নিজস্ব কর্মীরা ক্ষুব্ধ হবেন, যারা বছরের পর বছর ধরে মার খেয়েছেন, যারা খুন হয়েছেন, যারা পরিবার নিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, তারা দেখবেন যে যারা তাদের উপরে অত্যাচার করেছিল তারাই আজ বিজেপির ছাতার তলায় আশ্রয় পাচ্ছে। এই দৃশ্য কর্মীদের মনোবলে কিন্তু একটা ভয়ঙ্কর আঘাত দেবে। দ্বিতীয়ত, জনগণের কাছে বিজেপি বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। মানুষ যদি দেখে যে যাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল তারাই নতুন সরকারের মধ্যে ঢুকে গেছে, তাহলে পরিবর্তনের অর্থ কি হলো? তৃতীয়ত, এই প্রক্রিয়াটা একবার শুরু হয়ে গেলে থামানো কঠিন। একজনকে ঢোকালে আরেকজন চাপ দেবেন, সেই চাপে আরেকজন ঢুকবেন। এইভাবে ধীরে ধীরে বিজেপির কাঠামোর মধ্যে তৃণমূলের পুরনো সংস্কৃতি কিন্তু অজান্তেই ঢুকে পড়বে। এটাকেই বলে রাজনৈতিক ট্রোজন হর্স। প্রাচীন গ্রীসে যুদ্ধের সময় যেরকম কাঠের ঘোড়ার পেটের মধ্যে সৈন্য লুকিয়ে শত্রুর দুর্গে ঢোকা হতো, এই ভালো তৃণমূলরাও সেইভাবে বিজেপির মধ্যে ঢুকে পুরনো সংস্কৃতিকেই বাঁচিয়ে রাখবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিজেপির সামনে আসলে কতটা রাস্তা খোলা আছে এবং প্রতিটি রাস্তার পরিণতি কি? প্রথম রাস্তা হলো আদর্শের রাস্তা। বিজেপি স্পষ্ট ঘোষণা করতে পারেন যে তারা কোনো দল ত্যাগীদের আশ্রয় দেবে না। যারা তৃণমূলের টিকিটে জিতেছেন, শপথ নিয়েছেন, তারা তৃণমূলেই থাকুন বা বিধানসভার বাইরে যাক, কিন্তু বিজেপির ছাতার তলায় তাদের জায়গা নেই। বিজেপি এই কথাটা যদি বলতে পারে, তাহলে তারা সত্যিকারের ইতিহাস তৈরি করবে। তারা প্রমাণ করবে যে তারা অন্যদের থেকে সত্যিই আলাদা। কিন্তু এই রাস্তাটা কি সত্যিই সহজ? একেবারে না। কারণ রাজনীতিতে সংখ্যার একটা অঙ্ক আছে। বিধানসভায় তৃণমূলের বিধায়ক যদি বিভিন্ন ছুতোয় বিজেপির দিকে আসতে চান, তাহলে সংখ্যার দিক থেকে সেটা লাভজনক। অনেকে বলবেন, কেন ছেড়ে দেবেন? এটা তো রাজনীতিতে স্বাভাবিক। কিন্তু এখানেই বিজেপিকে ঠিক করতে হবে, তারা শর্ট টার্ম গেম খেলবে নাকি লং টার্ম গেম খেলবে, বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। দ্বিতীয় রাস্তা হলো দল ভাঙানোর খেলা। সংবিধানের 10ম তফসিল অনুযায়ী দল ত্যাগের বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়মও রয়েছে। যদি তৃণমূলের মোট বিধায়কের 2/3 একসাথে আলাদা হয়ে যান এবং অন্য কোনো দলে যোগ দেন বা নতুন দল গঠন করেন, তাহলে সাংবিধানিকভাবে সেটা বৈধ হতে পারে। কিন্তু এই রাস্তায় হাঁটলে জনগণের কাছে বিজেপির ভাবমূর্তি কোথায় যাবে? মানুষ কি এটাকে ইতিবাচক রাজনীতি বলে ধরে নেবে, নাকি মনে করবে যে ক্ষমতায় বসার পরেই বিজেপিও সেই পুরনো খেলায় মেতেছে? এই প্রশ্নের উত্তর একটাই, একেবারে নয়। মানুষ এটাকে ইতিবাচক ভাবে কিন্তু কখনোই নেবে না। তৃতীয় রাস্তা হলো পরোক্ষ সুবিধা দেওয়া। এই রাস্তাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা দেখতে পরিষ্কার লাগে কিন্তু আসলে সব থেকে কুৎসিত। কি হয় বন্ধুরা, এই রাস্তায় দল ত্যাগীদের সরাসরি বিজেপিতে নেওয়া হয় না, কিন্তু তাদের স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে টিকিয়ে রেখে পরোক্ষ সুবিধা দেওয়া হয়। বিধানসভার স্পিকার পদ, কমিটির চেয়ারম্যান পদ, বিভিন্ন সরকারি বোর্ড বা কর্পোরেশনের দায়িত্ব, এই সব দিয়ে তাদের ম্যানেজ করা হয়। এই ব্যবস্থায় কাগজে কলমে বিজেপি পরিষ্কার থাকে, কিন্তু কার্যত সেই সুবিধাবাদীরাই সরাসরি সুবিধা পায়, আর মানুষের ট্যাক্সের পয়সায় সেই সুবিধাগুলো দেওয়া হয়। এই তৃতীয় রাস্তাটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে, কারণ এতে রাজনৈতিক সুবিধা পাওয়া যায়, আবার বাইরে থেকে দেখতেও নিরপেক্ষ লাগে। কিন্তু মানুষ কি এই তৃতীয় পথটাও চোখ বুজে মেনে নেবে? আমার বিশ্বাস একেবারেই নয়। কারণ বাংলার মানুষ এতটা বোকা নয়। শুধু ঋতব্রত বা সন্দীপন নয়, লাইনটা আরো দীর্ঘ। এই মুহূর্তে আরো বেশ কিছু মুখ ক্ষমতার নতুন সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। বর্তমানে ঋতব্রত এবং সন্দীপন সহ মোট 59 জন তৃণমূলের জয়ী বিধায়করা এই লাইনে রয়েছেন। এই পুরো ব্যাপারটাকে রাজনীতির মহলে অনেকেই স্কোয়ার ফুট সেনা নামেই কিন্তু ডাকেন। এই প্রবীণ নেতা এখন বলছেন, মুখপাত্র থাকতে ভালো লাগছে না,
আরজি কর মামলায় নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা করব। কি আশ্চর্য না বন্ধু, যখন আরজি কর কাণ্ড চলছিল তখন কিন্তু একটাও কথা বলেননি, তখন দলের লাইন ধরে অন্য কথাই বলছিলেন। আরেকজন প্রবীণ নেতা যিনি দশকের পর দশক ধরে মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হয়ে থেকেছেন, তিনি এখন বলছেন দলটাই তো উঠে যাবেন। আপনার দলের পতনের ভবিষ্যৎবাণী করতে আপনার এখন সময় হয়েছে। যখন দল ক্ষমতায় ছিল, যখন সেই ক্ষমতার আলো আপনার গায়েও পড়েছিল, তখন কি আপনি এই কথা বলেছিলেন? এই মানুষগুলোকে দেখতে ভিন্ন, কথা বলেন ভিন্ন, কিন্তু ভেতরের সবাই এক সূত্রে গাঁথা। এই সূত্রটার নাম হলো ক্ষমতার কাছাকাছি থাকো। বয়স বাড়লে মানুষের স্বাভাবিক নিয়মে লোভ কমে, জীবনের প্রতি একটা গভীর দৃষ্টিভঙ্গি আসে। কিন্তু বাংলার এই বিশেষ প্রজাতির রাজনীতিবিদদের বেলায় ঠিক উল্টোটাই হয়। বয়স যত বাড়ে ক্ষমতার লোভ ততটাই বাড়ে, সুবিধার খিদে ততটাই তীব্র হয়। এবং এই প্রবণতাটা শুধু তৃণমূলের নয়, বাংলার রাজনীতিতে এই ব্যাধিটা অনেক দিনের পুরনো। বামফ্রন্টের সময়ও হয়েছে, কংগ্রেসের সময়ও হয়েছে, তৃণমূলের সময় তো আমরা চোখের সামনে দেখছি। এবং আজ যদি বিজেপিও এই একই পথে হাঁটে, তাহলে ইতিহাস কিন্তু বিজেপিকেও সেই একই দলে ফেলবে। আর সেটা হবে বাংলার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, বিজেপি কি সত্যি পার্টি উইথ আ ডিফারেন্স? এই দাবিটা কি শুধুমাত্র স্লোগান নাকি বাস্তবতা? দেখুন, ভারতের অন্যান্য রাজ্যে বিজেপির রেকর্ড কিন্তু একদমই নির্ভেজাল নয়। গোয়াতে দেখেছি কংগ্রেস থেকে গোটা দল আনা হয়েছে, মধ্যপ্রদেশে দেখেছি কংগ্রেস সরকার ভেঙে দেওয়া হয়েছে দল ত্যাগীদের সাহায্যে, মহারাষ্ট্রে দেখেছি কিভাবে সরকার গঠন করা হয়েছে। তাহলে কি আশা করব যে পশ্চিমবঙ্গে বিজেপি আলাদা পথে হাঁটবে? আমি আশাবাদী হতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে অন্তত একবার কোনো দল সত্যি আলাদা পথে হাঁটুক। কিন্তু ইতিহাস আমাকে এই আশাবাদীটা হতে দিচ্ছে না। তবু একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের মানুষ 2026 সালে নির্বাচনে একটা বিপুল ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেট কোনো ব্যক্তিকে নয়, কোনো নেতাকে নয়, এই ম্যান্ডেট একটা ধারণাকে দেওয়া হয়েছে। সেই ধারণাটা হলো পরিবর্তন, সত্যিকারের পরিবর্তন। যদি সেই সত্যিকারের পরিবর্তন না আসে, যদি দেখা যায় শুধু মুখগুলো বদলেছে কিন্তু কাজের ধরন একই রয়েছে, তাহলে মানুষ হয়তো পরের বারও নতুন বিকল্পই খুঁজবে। গণতন্ত্রে এটাই শক্তি, এটাই গণতন্ত্রের ভরসা। বিজেপির সামনে এখন একটাই কাজ, প্রমাণ করতে হবে যে তারা সত্যিই আলাদা। শুধু কথায় নয় বন্ধুরা, কাজেও করে দেখাতে হবে। এবং সেই প্রমাণের প্রথম ধাপটা হওয়া উচিত এই দল বদলু বা দল থেকে আলাদা হওয়া, ভালো তৃণমূলদের থেকে দূরত্ব বজায় রাখা। এবার সরাসরি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনি হয়তো বিজেপির ভোটার, অথবা আপনি হয়তো তৃণমূলের ভোটার, অথবা আপনি হয়তো বামপন্থী বা কংগ্রেসের সমর্থকও হতে পারেন। এটা এখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি বাংলার মানুষ, আর বাংলার মানুষ হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা মনে রাখা দরকার। যখন কোনো নেতা টেলিভিশনে আসবেন এবং বলবেন আমি এতদিন ভয় ছিলাম, আমি এতদিন জানতাম না, তখন মনে করবেন সেই ক্রোনোলজিটা, মনে করবেন কখন এর বিবেকটা জেগেছে। যখন কোনো নেতা বললেন আমি পরিবর্তন চাই, আমি উন্নয়ন চাই, তখন জিজ্ঞেস করুন এতদিন তাহলে কোথায় ছিলেন আপনি? এতদিন আপনার এই দাবিগুলো কোথায় লুক্কায়িত ছিল? যখন দেখবেন কোনো দলত্যাগী নেতা নতুন সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন, তখন সেই দলকে প্রশ্ন করবেন। কারণ গণতন্ত্রের শাসক দলকে প্রশ্ন করার অধিকার শুধু বিরোধীদেরও নয়, জনগণেরও রয়েছে। এবং সেই প্রশ্নের জবাব যদি না পান, যদি দেখেন যে নতুন সরকারও সেই পুরনো পথে হাঁটছেন, তাহলে পরের ভোটে ইভিএম মেশিনে সেই জবাব দেওয়ার সময় আসবে। বাংলার মানুষের রাজনৈতিক বুদ্ধি কিন্তু হাঁটুতে নেই। বাংলার মানুষ বোকা নয়, বাংলার মানুষ সব দেখেছে, সব শুনছে, সবকিছুর হিসাব রাখছে। যে রাজনীতিবিদ মনে করেন মানুষ ভুলে যাবে, তিনি সবচেয়ে বড় ভুল করছেন। কারণ মানুষ ভোলে না, মানুষ শুধু সময়ের অপেক্ষায় থাকে। এখন আমি একটা সতর্ক বার্তা দিতে চাই, শুধু বিজেপিকে নয়, এই তথাকথিত ভারত তৃণমূলদেরও। বিজেপিকে বলবো, আপনারা এই রাজ্যে জিতেছেন কারণ মানুষ পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনের প্রতিশ্রুতিকে আপনারা যদি শুরুতেই বিশ্বাসঘাতকতা করেন, তাহলে এই বিজয়ী কিন্তু স্থায়ী হবে না। ক্ষমতা একদিন চলে যায়, কিন্তু বিশ্বাসযোগ্যতা একবার হারালে আর কিন্তু সহজে আসে না। আপনাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে, পশ্চিমবঙ্গে একটা সত্যিকারের পরিবর্তনের সরকার গড়ার সুযোগ। সেই সুযোগকে কাজে লাগান। ক্ষমতার সংখ্যার হিসাব করতে গিয়ে নীতির হিসাব যেন ভুলে না যান। আর ভারত তৃণমূলদের বলবো, আপনাদের এই বিবেক জাগ্রত হওয়ার নাটকটা মানুষ বুঝতে পেরেছে। আপনারা হয়তো ভাবছেন ক্ষমতা বদলেছে তাই আমরাও বদলে যাব, কিন্তু মনে রাখবেন মানুষের কাছে আপনাদের একটা ইতিহাস আছে। সেই ইতিহাস কিন্তু আপনার পেছন ছাড়বে না। যদি সত্যি পরিবর্তন চান, যদি সত্যি ভালো হতে চান, তাহলে প্রথম নিজেদের ভুলগুলোকে স্বীকার করুন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলুন
আমি ভুল করেছি, আমি সেই ভুলের জন্য দুঃখিত। তারপর দেখুন মানুষ আপনাদের বিশ্বাস করে কিনা, কিন্তু সেই সততা কি আদৌ আসলে? আমার সন্দেহ আছে যথেষ্ট। কারণ যে মানুষ বছরের পর বছর দুমুখো রাজনীতি করতে অভ্যস্ত, তার কাছে সততা একটা অজানাই শব্দ। আর সেই কারণে এই ভারত তৃণমূল তত্ত্বটা আসলে একটা রাজনৈতিক ফাঁদ, বিজেপির জন্যও ফাঁদ, আর বাংলার মানুষের জন্য আরো বড় ফাঁদ। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।